আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রাতের আকাশে বাঁকা চাঁদটি আলো ছড়াচ্ছে কোনো রকম। সেই ক্ষীয়মান আলো কাঠের জানালার পাল্লা ভেদ করে মেঝেতে আশ্রে পড়ছে। রুমে জ্বলছে মৃদু আলো। এই সময়ে প্রিয়র তীব্র আলো পছন্দ নয়। রাতের খাবার খাওয়া খানিকক্ষণ আগেই চুকিয়েছে সে। বিকালে সেই ঘটনাটা মস্তিষ্ক থেকে সরছে না। যতবার ভাবছে ততবারই উত্তেজিত হয়ে পড়ছে। মুখে এসে যাচ্ছে কিছু খাস বাংলার গালি। কিভাবে যে নিজেকে ঠান্ডা রেখেছে প্রিয় নিজেও জানে না। ঠান্ডা রাখতে রাখতে সত্যি বাঁধিয়ে নিয়েছে। বিছানায় হেলান দিয়ে বসে আছে সে, কোলে টিস্যু বক্স। মিনিটে 2-4টা হাঁচি এক নাগারে এসে ক্ষণিকের বিরতি নিচ্ছে। প্রিয় বিরক্ত হয়ে পড়ে। মনে মনে আরও দুটো গালি উচ্চারণ করলো ওই শরৎকালের উদ্দেশ্যে। অসভ্য লোক। শরৎ নাম রাখলো কেন ওর? শরৎকাল হবে নরম কোমল প্রশান্তিদায়ক, অথচ এটা। প্রিয় অতিষ্ঠ হয়ে দুধারে মাথা নাড়ে। পরক্ষণে আবার হাঁচি আসতে লাগে। এভাবে পেরোলো অনেকটা সময়। আস্তে আস্তে সত্যি নেমে যেতে লাগে। প্রিয়র ঘুম প্রয়োজন। রাত তখন 11টা ছুঁই। উঠে রুমের লাইট জ্বালালো। আলমিরিটা খুলে প্রয়োজনীয় সামগ্রীর মধ্যে থেকে ওষুধের বক্সটা বের করলো। রাতের খাওয়ার পর এখন শুধু ঘুমের ওষুধ নিতে হবে। আশ্চর্যজনকভাবে প্রিয় সেই ওষুধের প্যাকেটটা খালি দেখতে পেয়ে চমকে গেল। কাল শেষ হয়েছে, আর প্রিয়র খেয়ালই নেই। এক হাতে কপাল চাপড়ালো। তারপর আবার লাইট অফ করে বিছানায় চলে গেল। ফোন ঘাঁটছে, ঘুম পাচ্ছে, কিন্তু কেন যেন ঘুমোতে পারছে না। অদ্ভুত আওয়াজ পাচ্ছে। রাত বাড়ার সাথে সাথে তার মাথা খারাপ হতে থাকে। এপাশ ওপাশ করতে করতে হুট করে সে উঠে বসে। কাঁপা হাতে নিজের ফোন খুঁজতে লাগে। বুকটা কাঁপছে তার। সাইড টেবিলে ফোন ছিল। উল্টো পাল্টাভাবে খুঁজতে গিয়ে অধীরতায় ভুলবশত কাঁচের গ্লাসটা মেঝেতে বিকট শব্দ তুলে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। আশ্চর্য, সে শব্দ প্রিয়র কানে এলোই না। সে ইচ্ছাকৃতভাবে এবার টেবিলের ওপর সব হাতড়ে ফেলে দিল। অবশেষে ফোন পেল। পাগলের মতো কার্যকলাপ তার। ফোন পেয়ে যাওয়ার সাথে সাথেই টর্চ অন করে দেখতে পায় কি অসম্ভবভাবে তার হাত পা কাঁপছে। অন্ধকারে আশেপাশে তাকালো, কিছু দেখা যাচ্ছে না। চাঁদটাও মেঘের পিছে গা লুকিয়েছে। প্রিয় অন্ধকারে ফার্নিচারগুলোকে বিভিন্ন কুৎসিত আকৃতির হয়ে যেতে দেখল। পদ্মগুলোও যেন ওর দিকে তেড়ে আসছে। উল্টো দিকের কাউচটা একটা বিচ্ছিরি রকমের জন্তুর আকৃতি হয়ে গেল। প্রিয়র ভয়ের মাত্রা ছাড়তে লেগেছে। সে হাঁপাচ্ছে, নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন। ফাঁকা ঘরে বাতাসটাও আসছে না আর। স্বকীয় নিঃশ্বাসের প্রকট শব্দে প্রিয় নিচে আটকে উঠল। দৌড়ে গিয়ে লাইট অন করলো সবগুলো। অসাবধানতাবশত ছিটকে আসা কাছের ছোট্ট একটা টুকরোই তার পায়ে সামান্য ক্ষত হলো। সাদা মেঝেতে লাল ছোপ রক্ত। প্রিয় তা দেখতে পেল না, অনুভব করতে পারল না। মস্তিষ্কের ভ্রম তার শারীরিক যন্ত্রণাকে দাবিয়ে রেখেছে। সে যেভাবে ছুটে গিয়েছিল সেভাবে ছুটে এসে বিছানায় বসে পড়ল। পা দুটো বুক বরাবর তুলে 2 হাতে জড়িয়ে চুপিসারে বসে আছে। এখনো কাঁপছে, এদিক ওদিক তাকাচ্ছে। সব স্বাভাবিক, আর কিচ্ছু না। মাথা তিম করছে। মনে হচ্ছে মগজটা কেউ চটকাচ্ছে। হৃদস্পন্দনটা অস্বাভাবিক হারে স্পন্দিত হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে, ঘামছে প্রচণ্ড। তারপর অকারণেই ডুকরে কেঁদে উঠল। কান্নার আওয়াজ তার কানে পৌঁছাতে সে নিজের ডান হাতের পিঠটা কামড়ে ধরে কাঁদতে লাগলো। দোতলার দক্ষিণের এদিকের রুমগুলো যথাক্রমে শরৎ, প্রিয়, প্রহর, নিহিন, রূপা, আরা, আরুষি, নিধি, রিধিমার। একদমই ভেতরের দিকে শরতের রুম, তারপরে প্রিয়র, তারপর প্রহরের। এখন এপাশে সবাই ঘুম, তাই আওয়াজটা কারোরই কানে এলো না। শরৎ একটা বই পড়ছিল। গ্লাস পড়ে যাওয়ার আওয়াজ পেতে কান খাড়া হয়ে আসে তার। পরপরই আরও কিছু পড়ে যাওয়াতে শরৎ নিজের বিছানা থেকে উঠে পড়ে। করিডোর দিয়ে পেরিয়ে যায়। প্রিয়র পশ্চিমের দরজা খোলা ছিল, লাইট অন। কান্নার আওয়াজ পেয়ে শরৎ দরজার সামনে দাঁড়িয়ে যায়। চোখ উঠিয়ে দেখে বিছানায় গুটিসুটি মেরে বসে আছে প্রিয়। এক হাত কামড়ে ধরে কান্নার আওয়াজ বন্ধ করলো। শরীরের কম্পন দৃশ্যমান। শরৎ এগিয়ে যেতে নিয়েও গেল না। ফিরতে রাস্তা ধরে নিজের রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। প্রিয়র বয়স এখন 24। এই বয়সে এই যুগে অবিবাহিত মেয়েরা অবশ্যই সিঙ্গেল থাকে না, হবে হয়তো কোনো রিলেশনশিপের ঝামেলা। সেজন্যই কাঁদছে। শরতের ধারণা এভাবে এত রাতে কোনো মেয়ের ঘরে যাওয়া উচিত হবে না, তাই তো ফিরে যেতে নিল।
নিজের রুমের সামনে এসে দরজা পেরিয়ে ভেতরে ঢুকতে যাবে অমনি কি যেন হলো। পিছে মুড়ে কোথাও না থেমে সোজা পিওর রুমে ঢুকে গেল শরৎ। পিওর কান্না থেমেছে, কান্নার বদদৌলতে হেসকি উঠে গেছে। শরৎ পিওর দিকে এগিয়ে গিয়ে ওর পাশে দাঁড়ালো। সামনে কিছু একটার উপস্থিতি অনুভব করে পিও মুখ তুলে তাকায়। অনাকাঙ্ক্ষিত পুরুষটাকে দেখে নেহাতি মস্তিষ্কের ধোঁকা মনে করলো। শরৎ দেখতে পেল ওপাশে ফ্লোরে ভাঙ্গা কাচের টুকরোর সাথে পানি পড়ে আছে, ওদিকটায় সামান্য রক্ত দৃশ্যমান। পিওর উঠে দাঁড়াতে গেলেই শরৎ বলে উঠল, স্টপ, ওখানেই বসে থাকো। পিও বসে থাকে। শরৎ সেন্টার টেবিলের উপর থেকে পানির বোতল নিয়ে এসে পিওর হাতে দিয়ে বলল, ড্রিঙ্ক ইট। পিও বোতলটা হাতে নেয়। শরৎ নিজের বোন হোয়াইট ফুল স্লিপলেসের টি শার্টের স্লিপস ফোল্ড করলো। তারপর করিডোর থেকে একটা স্কুপ এনে কাছের টুকরো সহ যতটুকু পানি সম্ভব হয়েছে তাতে তুলে নিয়ে বাইরে রেখে সুন্দর মতো মেঝেটা পরিষ্কার করলো। পিও পানি খেয়ে ওর দিকে তাকিয়েছিল। শরৎ সব কাজ শেষ দিয়ে ওর মুখোমুখি টান টান হয়ে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, রাত বিরেতে কান্না কার জন্য তা জিজ্ঞেস করাটা বোকামি, বাট আই ওয়ান্ট টু সে কার জন্য চোখের জল ফেলা উচিত আর কার জন্য নয় তা বোঝার মতো তোমার বয়স কম হয়নি। পিও বাঁ হাতের পিঠ দিয়ে ডান গালের জলটুকু মুছে নিয়ে বড় করে শ্বাস টানে। শরতের চোখে চোখ রেখে মিনমিনে স্বরে বলে, চোখের জল যে প্রতিবার নির্দিষ্ট একটা মানুষকে কেন্দ্র করেই হবে তার তো কোনো মানে নেই। সে চোখে বেশিক্ষণ তাকানো যায় না। পিও দৃষ্টি সরিয়ে নিল। শরতের চাউনি হলো আরো দৃঢ়। সে অনিমেষ তাকিয়ে পড়ল। মরা কান্না কাঁদছো কি জন্য? পিও কথা বলতে গিয়ে ঠোঁটটাও কেঁপে উঠল। আমি জানি না। কেন জানো না? জানি না। কি জানি না। পিওর কথা বলার ধরন কেমন যেন অপ্রকৃতস্থ শোনাচ্ছে। শরতের কপাল কুঁচকে যায়। তন্মধ্যে পিও বিড়বিড় করে যাচ্ছে, জানি না, জানি না, জানি না। শরতের বুঝতে সময় লাগলো না আর। এগিয়ে গিয়ে পিওর পাশে বসে পড়ল। ওর মাথায় হাত রেখে বলে উঠল, কিচ্ছু হয়নি, জাস্ট টেক আ ডিপ ব্রেথ, সব কিছু নর্মাল আছে। পিও কেমন ঘোর লাগানো চোখে তাকায়। পরক্ষণেই ওর থেকে ছিটকে সরে আসে। গলাস্বর তুঙ্গি তুলে বলে, রুম থেকে বের হও। প্রিয় শোনো। বেরোতে বলছি, কথা শুনতে পাচ্ছ না? কি চাইছো? আর আর কি চাইছো? মরে যাই? শরৎ ওর দিকে আরো এগিয়ে আসতে নিলে পিও সর্বোচ্চ চিৎকার করে কেঁদে ওঠে। মরে যাব, প্রমিস। কাছে আসবে না, চলে যাও। আল্লাহ দোহাই লাগে তোমার, আর পারছি না নিতে। শরৎ সরে গেল। রিল্যাক্স, কাছে আসছি না, শোনো আমার কথা। কিচ্ছু শুনতে চাই না। লেট মি লিভ। আমি বাঁচতে চাই। শরৎ বলে উঠল, তবু যে কোনো ডিসিশনের আগে জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর প্যারেন্টস। হরবরে কাজ করবে না, ঘুমিয়ে যাও। ফোনে সূরা আর রহমান প্লে করে শোনো, ভালো লাগবে। অ্যাগেইন বলছি, উল্টাপাল্টা কিছু ভাববা না। আমি পাশের রুমে আছি, সমস্যা হলে ডাকবে। পিও আবার বলে, যাও প্লিজ, যাও না। শরৎ চলে যায়। পিও বিড়বিড় করতে থাকে শরতের প্রস্থানের দৃশ্যে। শ্রেয়ান, তোমাকে ছাড়া আমি খুব ভালো আছি, দেখেছো? শান্তি, প্লিজ আমার শান্তি নষ্ট করতে এসো না। শ্রেয়ান, আমি তোমায় চাই না, আর চাই না। আমি বারবার কেন আসছো? আর নিতে পারছি না আমি। আমি বাঁচতে তো চাই, কেন আসছো? সহ্য হচ্ছে না, ভালো আছি তবুও কেন? কি চাও? মরে যাই? মরবো না, মরবো না, ভালোবাসি না, মরবো না। পিও উল্টাপাল্টা বকতে থাকে। অথচ সে যে শরতের মধ্যে শ্রেয়ানকে দেখতে পেয়ে অমন রিয়াক্ট করলো তা শরৎ টেরও পেল না। নিজের রুমে এসে অস্থির ভঙ্গিমায় বসে মাথার চুলগুলো টানলো কিছুক্ষণ। রাতে আর পিও ঘুমোলো না, ঘুম এলো না। গায়ে একটা পাতলা চাদর পেঁচিয়ে রুম থেকে বের হয়ে গেল। শরতের রুমের পাশ দিয়ে এসে সিঁড়ি ভেঙে নিচে নেমে গেল, অথচ শরৎ দেখতে পেল না। পিও বাগানের রাস্তা ধরে কালকে সেই কাঙ্ক্ষিত জায়গাটিতে চলে এলো। ঐশ্বরিক সৌন্দর্য পায় সে ওইখানটায়। পিও বিলের সানে বসে জলে পা ভেজালো। এখানটায় চাঁদের আলো তীক্ষ্ণ, শান্তি লাগছে তার। এতক্ষণের কান্নাকাটির জন্য চোখ মুখ ফুলে আছে। শুল্কা পঞ্চমীর আলোয় পিওকে এ রূপে দেখে যে কোনো পুরুষের মরণ ঘনাবে। ঠিক সেই মুহূর্তে পিও উপলব্ধি করলো তার পাশে তার বড় আকাঙ্ক্ষিত মানুষটির উপস্থিতি। সে গা ছুঁইছি হয়ে বসে আছে। পিও মেয়েকে রাগ দেখে তাকে বলল, অপেক্ষা করাতে খুব ভালো লাগে, তাই না? আসতে দেরি করলে কেন? এত কথা বলবো না আমি তোমার সাথে। সাদা শার্ট পরিহিত পুরুষটির পিওর চোখে চোখ রেখে হাসে। পিও মেয়েকে রাগ দেখিয়ে তাকে বলল, অপেক্ষা করাতে খুব ভালো লাগে, তাই না? আসতে দেরি করলে কেন? এত কথা বলবো না আমি তোমার সাথে।
সাদা শার্ট পরিহিত পুরুষটির পিওর চোখে চোখ রেখে হাসে। পিও কড়া চোখে তাকায়। এই হাসি দিয়েই তো ফাঁসিয়েছো। একদম হাসবে না, রেগে আছি আমি, আমার রাগ ভাঙাও। ছেলেটা তাতেও হাসে। পিও অত্যন্ত দুঃখিত গলায় বলে, একটু রেগেও থাকতে দেবে না? এইভাবেই হেসে হেসে মন কেড়ে নিয়ে কি মজা পাও বলতে পারো? ভালো আছো কামিনী ফুল? পিওর কথার প্রেক্ষিতে খুবই কোমল আওয়াজে প্রশ্নটা এলো। পিও চোখ বুজে নেয়, মুচকি এসে বলে, তুমি থাকতে খারাপ থাকে কি করে? আমার কামিনী ফুলের আজ এই অবস্থা হলো কেন? কোন অবস্থা? প্যানিক অ্যাটাক। পিও হাসে। তুমি আসোনি বিগত 2 দিন। তুমি না থাকলে ভালো থাকি? এতক্ষণ ভালো ছিলাম না, তাই এই যে এলে, এখন ভালো আছি। পিওর আওয়াজ জড়িয়ে যায়। পিও খেয়াল করে ছেলেটা ওর দিকে তাকিয়ে আছে। তাতে পিও আরো হাসে। সে অবাক হয়ে যায় পিওর হাসি দেখে। হাসছো কেন? কারণ আমাকে হাসতে সুন্দর লাগে। তোমাকে সবভাবেই সুন্দর লাগে ফুল। তোমার চোখ সুন্দর, তোমার ঠোঁট সুন্দর, তোমার নাক সুন্দর, গালের টোলটা, তোমার চিবুকের ভাঁজটা, সব সুন্দর। সে থামে। পিও জিজ্ঞেস করে ওঠে, আর তোমার বিউটি বোন আমার নেশা। তোমার গায়ের স্মেল কড়া ডোজের ড্রাগকে হারিয়ে দেয়। তোমার কাজল চোখের দৃষ্টি আমার জনম সার্থক। পিও হো হো করে হেসে ওঠে। মিথ্যুক। আমি গোটাটাই মিথ্যে, তুমি জানোই। পিওর চোখ চলচল করে ওঠে। বন্ধ করে ফেলে সেই চোখ। বাতাসে ভেসে বেড়াচ্ছে কামিনীর সুঘ্রাণ। আওয়াজে ঝিঝি ডাক আর অক্ষিপটে পূর্ণ স্মৃতি। সেই অতীতের স্মৃতিতে শ্রান তাকে হাতছানি দিয়ে ডাকছে, বলছে, প্রিয়সী, ভালোবাসি। পিও তরিতে চোখ খুলে ফেলল। আমি হাঁটতে গিয়ে পাশে তাকাই, তোমায় আবছায়া দেখতে পাই। একটুখানি ছুঁতে চাই, তৃষ্ণাদগ্ধ হাত বাড়াই। আশ্চর্য, কোথাও তুমি নাই। ক্লান্ত আমি, ক্লান্তি নিয়ে সামনে ঘুরে সামনে এগিয়ে ভালোবাসা খুঁজে যাই আরও একবার। পিও রুমে ফিরেছে ভোরের পর। বেশ কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে রইল, তারপর ঘুমোলো। ঘুমানোর আগে নিহিনকে একটা মেসেজ দিয়ে দিল, কেউ যাতে তাকে সকালে খেতে না ডাকে, সে উঠে খেয়ে নেবে। আবার পর কেউ মেসেজ দিয়ে রাখলো কিছু নির্দিষ্ট ওষুধ সব থেকে আনিয়ে নিতে। পিওর ঘুম ভাঙলো 10টায়। উঠে শাও নিয়ে একটা সাদা রঙের গোল জামার সাথে সাদা চুড়িদার পরলো। ভেজা চুলগুলো ছেড়ে রেখেছে। তারপর বিছানায় বসে ফেসবুকিং করতে লাগলো। এর মধ্যে একটা অচেনা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসেছে। পিও সেই অ্যাকাউন্ট ওপেন করলে মিউচুয়ালে সবার আগে নিহিনকে দেখতে পেল। ইংরেজি অক্ষরে অ্যাকাউন্টটির নাম নীরজ শিকদার। পাশের নিকনেমে ব্র্যাকেটে শরৎ লেখা। প্রোফাইলের ছবিটি পাহাড়ি এক জায়গার কোনো এক পাথরের উপর শরৎ গিটার কোলে তুলে বসে আছে, পরনে সাদা হুডি। পিও স্কুল করলো তার টাইম লাইন, তারপর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে নিল। ঠিক তখনই মেসেজ রিকোয়েস্টটি পিওর নজর এলো। শরতের মেসেজ। সে লিখেছে, ঘুমাচ্ছ এখনো? শরীর খারাপ? মাকে কিংবা নিহিনকে পাঠাবো? উঠছো না কেন? নিহিনকে পাঠাচ্ছি। পাঠাবো? আমি আসবো। লাস্ট মেসেজটা 5 মিনিট আগেই, আর প্রতিটি মেসেজের অন্তর 5 মিনিট করে। পিওর ধারণা ঠিক থাকলে এখনই আরেকটা মেসেজ আসবে। আর ঠিক তখনই মেসেজটা এলো। দরজা খুলো। পিও বিছানা থেকে গাঢ় নীল রঙের ওড়নাটা গায়ে পেঁচিয়ে নিয়ে দরজা খুলো। সামনে শরৎ দাঁড়িয়ে আছে। কপালে দুশ্চিন্তার রেখাটা আস্তে ধীরে বিলীন হয়ে গেল। সেইখানে এসে যোগ হলো আশ্চর্যের চিহ্ন। পিও কেসে উঠে সরে দাঁড়ালো। শরৎ বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো, এভাবে সেজে গুজে কার 40 যাচ্ছেন? পিও চোখমুখ কুঁচকে বলল, 40 যাবো কেন? কালকেই না মরাকান্না কাঁদছিলেন। পিওর মনে পড়ছে না কান্না করেছিল কখন। কালকে? হ্যাঁ, কালকেই তো কান্না করছিল। কিন্তু শরৎ কখন দেখলো? লুকিয়ে লুকিয়ে নজর টজর রাখছে নাকি? আশ্চর্য। পিওর চোখ বড় বড় হয়ে যায়। শরৎ ততক্ষণে রুমের ভেতর চলে এসেছে। গোছানো রুমটায় নজর বুলিয়ে জিজ্ঞেস করলো, খাবার খেয়েছেন নাকি কথা খেয়েই পেট ভরিয়েছেন? পিও কপট রাগ দেখিয়ে বলল, আপনার মাথা খাবো বলে উপসে আছি, ভেজে দেবেন? সাংঘাতিক চাওয়া আপনার। দুনিয়াতে এত কিছু আছে, সব ফেলে চাইলেন আমার মাথা। আমার রুমে আসছেন কেন? হো হো করে শরৎ হেসে ওঠে। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাড়িটার দোতলার এই অংশটা মালিকানা সূত্রে আমি পেয়েছি, আর আপনি আমার নামে লিখে রাখা জায়গাটাতে স্ট্যান্ড করেছেন। আমি চাইলে আপনার থেকে স্ট্যান্ডিং রেট পার আওয়ার নিতে পারি। পিও যেন যোগ শুনলো, এভাবে হেসে বলল, ও রিয়েলি?
শিকদার বংশের এই জেনারেশনের যে ব্যাংকে ব্যালেন্সের সাথে সাথে ব্যবহারের ভদ্রতা এবং মস্তিষ্কে বুদ্ধিশুদ্ধিরও চরম অভাব পড়েছে তা কি বুবুজান জানেন? মেহমানদের সাথে এটা কোন ধরনের ব্যবহার? প্রিয় শেষ বাক্যটা বিরক্তির সাথে বলল। শরৎ এগিয়ে গিয়ে বলে, মেহমান যদি হয় আপনার মতো, আমি হয়ে উঠবো পৃথিবীর চরম অভদ্র ছেলে। ইউ ক্যান কল মি বেয়াদব। আমি মাইন্ড করবো না, আই প্রমিস। প্রিয় পিছিয়ে গিয়ে বলে ওঠে, দূরে গিয়ে মরেন। আপনি আসেন, একা মরতে মজা লাগবে না? আপনি মরতে যান, আমি পেছন থেকে ধাক্কা দিব, চলেন। শরৎ গোপনে হাসলো, প্রকাশ্যে তাকে বলল, কারো বাড়িতে এসে অবশ্যই এরকম হিল্লাহিল্লি করা ঘোরা উচিত না। সামান্য ভদ্রতা তো রাখুন। প্রিয় মুখ ভেঙচাল। বই গেছে। শরৎ চলে যেতে নিয়েও একবার ফিরে এলো। প্রিয় জিজ্ঞেস করলো, আবার কি? সাদাতে আপনাকে বিশ্রী লাগে। প্রিয় রেগে উঠল। আর আপনাকে খুব সুশ্রী লাগে, তাই না? আপনি অস্বীকার করবেন? 100 বার করবো, জানতো এখান থেকে। সকাল সকাল মুখ দর্শন দিয়ে আমার দিনটাকে করলা বানিয়ে দিল, কালু বিল্লু কোথাকার। শরৎ সব ভুলে লাস্ট বিশেষত্বে গিয়ে আটকালো। হোয়াট ইজ কাল্লু বিল্লু? আপনি আপনি একটা কালো বিল্লু। সাদা পরেন দেখে কিউট করে কালো বিল্লু বললাম, নইলে কালা বিলাই বলতাম। শরৎ দুধারে মাথা নেড়ে প্রস্থান ঘটালো। প্রলম্বিত শ্বাস ছেড়ে প্রিয় বিছানায় বসতে শরৎ আবার এসে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। আর আপনি কি ব্যাঙাচি? চলে গেল তৎক্ষণাৎ। প্রিয় রাগ তখন তুঙ্গে। রাগের প্রকাশে কিছু করতে যাবে অমনি ফোনে মেসেজ এলো। শ্রেয়ানের মেসেজ। উঠোনের একদম মাঝখানে একটা মোড়াই প্রহর বসে আছে। তাকে ঘিরে চারপাশে বসে আছে রিধিমা, নিধি, আরুষি, রূপা, আহা, সৌরভ, আসিফ, শুভ্র, সৌরভ, আসিফের বউ রিমঝিম ও কলি, আর ফুফাতো ভাই বোনেরা। এক একজন প্রহরকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করছে। নীল আর শাহনাজ হাতে চায়ের ট্রে আর কিছু স্ন্যাক্স এনে পাশে রাখলো। শাহনাজ চলে যেতে নিহিনও পাশে বসে পড়লো। জিজ্ঞেস করলো, প্রহর ভাইয়া, আপনার এইচএসসি রেজাল্ট কত ছিল? অপ্রস্তুত হয়ে প্রহর গলা ছেড়ে নিল। তাকে কেউ তার পড়ালেখার বিষয়ে জিজ্ঞেস করলে বলতে তার ভালোই লাগে, কিন্তু এখন ভালো লাগছে না। তবুও জবাবে বলল, 94%। রূপা প্রশ্ন করলো, ডিসিপ্লিনে? A+। আহরা আবার জিজ্ঞেস করলো, ক্লিনলিনেসে? A+। নিধি জিজ্ঞেস করলো, হ্যান্ড রাইটিংয়ে? A+। সবাই অবাক হয়ে যাচ্ছে। নিহিন তখন জিজ্ঞেস করলো, স্পোর্টসে? কেসে উঠল প্রহর। লজ্জাজনক বিষয় এটা। এড়িয়ে যেতে চেয়েও পারল না। মিনমিনে স্বরে বলল, B। বিস্মিত চোখে সবাই একবার নিহিন আরেকবার প্রহরের দিকে তাকালো। নিহিন আবার জিজ্ঞেস করলো, কো কারিকুলার অ্যাক্টিভিটিস? প্রহরের আওয়াজ আরও দেবে গেল। C। দুর্বল জায়গায় লেগে গেল। পড়াশোনায় খুব ভালো হলো, এসব দিক দিয়ে প্রহর লবল ডঙ্কা। দীর্ঘশ্বাস বেরোলো গোপনে। বিষয়টা নিয়ে কিছুক্ষণ হাসি তামাশা হওয়ার পর সবাই মিলে প্ল্যান করলো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলবে। শরৎ এর মধ্যে এসে উপস্থিত হয়েছে। রিধিমা নিহিনকে বলল প্রিয়কে ডেকে আনতে। ফোন পিক করেন প্রিয়সী, আপনার এই বাসার বাইরে আছে। নম্বরটা অপরিচিত। ট্রু কলার আইডি দেখাচ্ছে। মেসেজটা শ্রেয়ানের। তার পরপরই তার কল। প্রিয় উত্তেজিত অবস্থায় কল রিসিভ করলো। ওপাশ থেকে শ্রেয়ান সালাম দিয়ে জিজ্ঞেস করলো, কি খবর? কোনো মেসেজ টেসেজ নেই? রাগ নামেনি, তাই না? প্রিয় প্রলম্বিত শ্বাস টেনে হাসে। তোমার প্রতি আমার রাগ নেই শ্রেয়ান। থেমে নিয়ে আবারও বলে ওঠে, তোমার প্রতি আমার আর রাগ নেই, অভিমান নেই, অভিযোগ নেই। সত্যি বলছি, তোমার জন্য আর দুই চোখে মুগ্ধতা নেই, আবেশ নেই, প্রেম নেই। খেয়াল করে দেখো, কিচ্ছুটি নেই। প্রিয়র কথা শুনে শ্রেয়ান চুপ মেরে গেল। প্রিয় আবার বলল, তোমার খবর কি? মিনমিনে স্বরে শ্রেয়ান বলল, তোমাকে ছাড়া একটু ভালো নেই, ঘুম আসে না, খেতে ইচ্ছে করে না, কেবল তোমার কথা মনে পড়ে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, ইচ্ছে করে তোমাকে বুকের ভেতর লুকিয়ে রাখি। দূরত্ব এত বিশ্রী কেন প্রিয়সী? প্রিয়র হাসি মলিন হয়ে এলো। শ্রেয়ান বলতে লাগলো, তুমি পাল্টে গেলে কেন? আমার প্রিয় তো ফুল ছিলে, তুমি কেন পাথর হলে? আগের মতো হয়ে যাও প্লিজ, খুব মিস করি তোমায়। জানো, রাস্তায় হাঁটতে গেলেও তোমার কথা মনে পড়ে। এই শহরের প্রায় সব রাস্তাতেই আমাদের ঘোরা হয়েছিল। ফোন হাতে নিলে ভুলক্রমে ইনবক্স চেক করি, রিসিভ কল চেক করি, তোমার কল মেসেজ না পেলে বুকটার ভেতর থেকে ভারী হয়ে আসে। এরকম কেন করছো? এত বেশি ভালোবাসে, এর বিপরীতে কষ্ট কেন দিচ্ছ? প্রিয় সবটা শুনে ছোট্ট করে প্রশ্ন করে,
কষ্ট হচ্ছে? তড়িতে স্বীকার করে শ্রেয়ান। ভীষণ কষ্ট হচ্ছে প্রেয়সী, তোমাকে ছাড়া আমি ভালো নেই একটুও না। প্লিজ দেখা দাও, তারপর আমাকে মারো কাটো সব করো, শুধু কাছে থাকো। প্রিয় বলে ওঠে। প্রকৃতি কিছুই ভোলে না শ্রেয়ান। তুমি কারোর সাথে কোনো জুলুম করলে ঘুরে ফিরে একই জুলুমের শিকার তুমি নিজেও হবে। ব্যাপারটা হতে আমি অবগত, তাই বাড়তি করে ভেতর থেকে কোনো সাপ আসেনি আর। কিন্তু প্রকৃতি যে এত জলদি আমাকে ন্যায্যতা দেবে আমি বুঝতেই পারিনি, তাও কিনা আমার মাধ্যমেই। প্রেয়সী। শ্রেয়ানের কম্পিত জবাব। প্রিয় স্থির চিত্রে বলো, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আমিও বাসি শ্রেয়ান। তবে ফেরো আরেকটিবার, এদিক চেয়ে দেখো আমি মুখে আছে। প্রিয় চোখ বুঝে নেয়। টলমলো করা অশ্রুগুলো আলগোছে কার্নিশ ভিজিয়ে দেয়। এদিক ওদিক তাকায় তা গোপন করার অভিলাষে। সফল হয় অবশ্য। স্থির শান্ত প্রিয় খানিকটা পর বলে ওঠে, আমার খুব ইচ্ছে করে তোমার কাছে ফিরতে। শ্রেয়ানের মুখ তৎক্ষণাৎ উজ্জ্বল হয়ে আসে। সে কিছু বলতে যাবে তার আগে প্রিয় জানায়, কিন্তু আমি ফিরবো না। বুক চিরিয়ে বেরিয়ে আসতে চায় দীর্ঘশ্বাসেরা, তখন তাণ্ডবে মত্ত। শ্রেয়ানের কণ্ঠ ভেজা, সে উৎকণ্ঠিত গলায় শুধায়, কেন? ফিসফিসিয়ে প্রিয় বলে, কারণ মানুষের সব ইচ্ছে পূরণ হতে নেই, পূরণের আশায় থাকতে নেই, পূরণের অভিলাষে মজতে নেই। বলার আর কিছু বাকি থাকলো না শ্রেয়ানের। আরেকবার শুধাতে চাইল দেখা করার কথা, কিন্তু নিজেকে ব্যক্তিত্বহীন পুরুষ হিসেবে সে কখনোই ভাবতে পারে না বলে এরকম করতে পারছে না। তবুও বারবার প্রিয়র কাছে ছুটে আসছে। মেয়েটাকে ছাড়া সত্যি সে ভালো নেই, খুব চাই, হয়তো সারাটাক্ষণ না, কিন্তু যখন মনে পড়ে তখন চাপার হিসেবেরা মাথা চাড়া দিয়ে ওঠে। শ্রেয়ান দীর্ঘশ্বাস পেল। আপন মনে প্রিয় বিড়বিড় করতে লাগলো, তুমি প্রচন্ড সুখী হও শ্রেয়ান। লেবু মাত্রাতিরিক্ত চিপলে তো তেতো হয়ে যায়। তোমার সেই প্রচন্ড সুখ হয়ে একদিন তোমার কাছে বিশ্রী ঠেকুক। সুখের সংসারে তুমি চোখ বন্ধ করলেই যাতে দেখতে পাও একটা মেয়ের হাহাকারের কারণ ছিলে তুমি। অনুতপ্ত তো বোঝো শ্রেয়ান, তুমি অনুতপ্ত হও মন থেকে। এই অনুতপ্ততা আজন্মকাল স্থায়ী হোক। শ্রেয়ান সবটা শুনতে পেল না, বোঝার তাগিদে শুধালো, কি বলতে? আমাকে আর কল করবে না শ্রেয়ান। শ্রেয়ান তাতে খামোখাই অভিমানের সুর খুঁজল। মস্তিষ্কের ভ্রম সেখানে অভিমানটা দেখিয়েও দিল। এক বুক শ্বাস টেনে তাই বলল, করলে কি হবে? আমি দুর্বল হয়ে পড়বো আবারও। আমি চাই তুমি দুর্বল হও। আমি চাই না। কারো প্রতি দুর্বলতা সাংঘাতিক জিনিস, না চাইলেও তুমি ফিরবে। দুর্বলতা গলা চেপে ধরায় নিঃশ্বাস রোধ হোক, মৃত্যু হোক, আমি ফিরবো না। শ্রেয়ানের বুকটা ধুক করে উঠল। ওদিকে প্রিয় ততক্ষণে কলটা ছেড়েছে, পা ভেঙে বসে পড়েছে মেঝেতে। শূন্য দৃষ্টিতে মাথা নুইয়ে তাকিয়ে আছে। বুকের ভেতরটা দিম দিম শব্দে চিৎকার করছে, অথচ সে শান্ত। প্রিয়শ্রী জানে ব্যথাটা কত গভীর। হয়তো সে ফিরতে পারত, হয়তো সে শ্রেয়ানকে আরেকটা বার সুযোগও দিতে পারত, কিন্তু তা সম্ভব নয়। প্রশ্ন আসে, কেন সম্ভব নয়? উত্তরে একটা কথাই বারংবার উকি মেরে বসে, অসুস্থ ভালোবাসা নেই কুৎসিততম অনুভূতি কেউ না পাক। রুমে প্রবেশ হলো নিহিনের। প্রিয় স্তব্ধ বসে আছে। নিহিন প্রিয়কে এরূপে বসে থাকতে দেখে অস্থির পায়ে এগিয়ে এলো। উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো, প্রিয়তি কি হয়েছে? প্রিয় চুপ হয়ে যায় ওর পানে, নরম স্বরে বলে, একা থাকতে দেবে একটু? থমকে যায় নিহিন। প্রথমে কিছু বলতে গেলেও পরবর্তীতে ওকে ছেড়ে রুম থেকে বেরোয়। প্রিয় উঠে চলে যায় মনোহরের কাছে। মনোহরা পানের বাটা সাজাচ্ছিলেন চেয়ারে বসে বসে। প্রিয় তাকে দেখে বলল, বুবুজান আসি। মনোহরা তাকালেন ওর দিকে। আসুন। প্রিয় এগিয়ে গিয়ে মনোহরার সামনে হাঁটু মুড়ে বসে পড়ল। কোল থেকে পানের বাটাটা সরিয়ে টেবিলের উপর রেখে কোলে নিজের মাথা গুঁজল। মনোহরা হেসে চুলে হাত বোলাতে লাগলেন। মন খারাপ? খুব। কেন? ও ফোন করেছিল। মনোহরাকে সেদিনই শ্রেয়ানের বিষয়টা প্রিয় খুলে বলেছিল। মনোহরা শুরুতে কিছুটা কঠোর হলো, পরে নিজের কোমলতা ওকে দেখিয়ে বলেন, জীবন থেকে সর্বদা ভালো কিছুই যে পাবেন এমনটা নয়, ভালো খারাপ যাই পাবেন শিক্ষা নেবেন, এটাই বেঁচে থাকার মূল উদ্দেশ্য। মনোহরা বললেন, কল দিয়েছিল তো কি হয়েছে? ফিরতে বলেছে। আপনি রাজি? না। কেন না? সেখানে সুখ নেই বুবুজান। তো জড়িয়েছিলেন কেন? ভুল ছিল। এখন সঠিক করছেন? বোধ হয়। তবে উদাসীতা কিসের? নিজের প্রতি প্রবল অবিশ্বাস আমার।
আশঙ্কায় বুকটা কাঁপে। আবারও যদি একই ভুল করে বসি, আবারও যদি তার চোখে চোখ রাখি, আরও একবার যদি তার প্রেমে পড়ে যাই। প্রেমে পড়া এতই সহজ প্রেয়সী? তার প্রতি আমার এক আকাশ সমান দুর্বলতা আছে। দুর্বলতাকে কাটিয়ে উঠুন। কিভাবে? নতুন কারোর সাথে জড়িয়ে যান। প্রিয় আটকে ওঠে সঙ্গে সঙ্গে। অসম্ভব বুবুজান। কেন? প্রিয় ভাবে, তবে এই কেনর উত্তর তার জানা নেই। প্রিয়কে চুপ হয়ে যেতে দেখে মনোহরা খানিকটা হেসে বললেন, আরেকবার সম্পর্কে জড়ালে কি মন্দ হবে? ভয় করে বুবুজান। কিসের ভয়? সেই কান্না, সেই ফোপানো, সেই শ্বাসকষ্ট, সেই বুকে ব্যথা, সেই রাত জাগা, সেই সব যন্ত্রণা আমি ভাবতে পারছি না আর। সেকেন্ড টাইম নেওয়ার সাহস করি কি করে? বুবুজান কাঁদতে কাঁদতে শ্বাসে টান লাগতো, চোখ উল্টে আসতো, বুকে সেই তীব্র ব্যথা, গলা দিয়ে চিৎকারও আসতো না। আমি সেকেন্ড টাইম পারবো না আর। চুলে গিলি কাটতে থাকা হাতটি ক্ষণকালের জন্য থমকে যায় মনোহারার। পরপরই চলমান হয় পূর্বের ভঙ্গিমায়। কোমল স্বরে বলেন, শিক্ষা পেয়েছেন? মানুষ চেনার শিক্ষা, ভুল মানুষকে ভালোবাসার পরিণতির শিক্ষা, অনুভূতিতে খেলা জঘন্যতার শিক্ষা পেয়েছেন? পেয়েছি। এগুন, আর ভুল করবেন না। বুবুজান, আজই বলছি না, নিজেকে গুছিয়ে নিন। আমি আপনার বাবা মায়ের সাথে বাকিটা কথা সেরে নেব। জি আচ্ছা। এখন রুমে গিয়ে রেস্ট করুন, ভালো লাগবে। আচ্ছা বুবুজান, আসছি। প্রিয় নিজের রুমে চলে যায়। মন খারাপের রেশটা অনেকাংশেই কমেছে। রুমে এসে বসতেই করিডোরের দরজায় করাঘাত হলো। বিরক্তি দিতে প্রিয়র কপাল কুঁচকে এলো। আলস্যতা নিয়ে উঠে গিয়ে দরজা খুলো। সামনে শরৎ। প্রিয়র কুচকানো কপালে ভাঁজ আরো গভীর হলো। শরৎ বলল, নিহিন ডেকে যায়নি? কপাল শিথিল হলো প্রিয়র। লোকটার আসার উদ্দেশ্য জানতে পেরে বড় ভাব নিয়ে বলল, ওলে বাবা লে, আমি যাচ্ছিলাম না বলে একা লাগছে আপনার? তো আগে বলবেন না? ইউ আর মিসিং মি। আমি এক্ষুনি যেতাম, চলুন যাই। প্রিয় শরৎকে পাশ কাটিয়ে হাঁটা দিল। শরৎ দুধারে মাথা নেড়ে ওর পিছে পিছে আসতে লাগলো। সামনে প্রিয় এগোচ্ছে। ফুল স্লিভস ফোল্ড করে নিল প্রিয়। খুলে যাওয়া চুলগুলো কাটার সাহায্যে উঁচুতে কোনো রকম আটকে ফেল। বাধা অমান্যকারী বেশ কতগুলো চুল কপালের দুপাশ হয়ে নেমে আছে। শরৎ তার লক্ষ্য করে নিজের ট্রাউজারের পকেটে গুজে রাখা হাত দুটো বের করলো। পরনে লাইট গ্রে কালারের টি শার্টের স্লিভস ফোল্ড করতে লাগলো। বাদ দিয়ে চুলের ব্যাক ব্রাশ করলো। প্রিয় হাঁটতে হাঁটতে বলল, এখন কে কাকে কপি করছে? শরৎ কপাল কুঁচকে হাতের ডানে তাকাতেই জানালার গ্লাসে নিজেদের প্রতিচ্ছবি দেখতে পেল। নিজের পক্ষ নিয়ে বলল, আপনার মতো কুর্তার হাতা গুচ্ছিলাম নাকি আমি? দেখতেই তো পাচ্ছি আমি একটা সো ড্যাম হট টি শার্ট পরে আছি। আপনি কি অন্য কিছু দেখতে পাচ্ছেন? তাহলে তো সমস্যা। দেখুন তো এখানে কয় আঙুল? এটা বলে প্রিয় চোখের সম্মুখে নিজের ডান হাতের 3টি আঙ্গুল তুলে ধরল। প্রিয় ফস করে শ্বাস ফেলে বলল, নিজেকে সাদা শার্ট পরে হিরো ভাবেন? হট হিরো? সরি, বাট লাগছে না। শরৎ প্রিয়র কথাই ভুল ধরল। প্রথমত হিরো ভাবার প্রশ্নই ওঠে না, কারণ আমি তো হিরোই, হ্যান্ডসাম হট হিরো। অস্বীকার করতে পারবেন না। আর এটা শার্ট না, টি শার্ট, তাও সাদা নয়, লাইট গ্রে। আপনার চোখে আসলেই সমস্যা আছে। এই যে মশাই, সাদাকে সাদা বলতে শিখুন। দীর্ঘদিন নীল রং মেরে রং মরে যাওয়া সাদা শার্টকে এমনটাই দেখায়। শরৎ হাসে। অভিজ্ঞ আপনি? সত্যি অভিজ্ঞ। কে সত্য বললো না বললো তা বুঝি। মিথ্যা ধরতে পারেন প্রিয়? শরতের আওয়াজটা হুট করে নরম হয়ে আসে। প্রিয় তাকায় শরতের দিকে। মিথ্যে ধরতে পারি। আর মিথ্যাবাদীদের? পারি না। নিজের অপারগতা বিনা দ্বিধায় স্বীকার করে নিল প্রিয়। শরৎ বলল, আপনার ছোটবেলার ঘটনাটা মনে আছে? আপনার খালামণি ছোটবেলায় সেটা আমাদের প্রায়ই শোনাতো। কোনটা? শরৎ মুচকি এসে বলে, ছোট বাচ্চারা হামাগুড়ি দিয়ে খেলতে পছন্দ করে, দুষ্টামি করতে পছন্দ করে, বাবা মাকে প্রচুর জ্বালায়, অথচ আপনি অমন কিছুই করেননি। এজন্য আঙ্কেল আন্টি আপনাকে নিয়ে প্রচুর টেনশন করতো। আপনার ফার্স্ট বার্থডেতে আপনি খাটের শেষাংশ ধরে হেঁটেছেন, প্রথমবার নিজের পায়ে ভর রেখেছেন এভাবে, তারপরে পড়ে গেছেন, তারপর আবার উঠেছেন, আবার হেঁটেছেন, এভাবে অনেকটা সময় কেটেছে। আপনি ফ্লোরে মুখ থুবড়ে পড়ার সময় চোখ মুখ কুচকে কাদার ভঙ্গিমা করেছিলেন অবশ্য, তবে কাঁদেননি। পড়েছেন, উঠেছেন, আবার পড়েছেন আর শিখেছেন। প্রিয় হাঁ করে শুনছিল। এটা সে জানে, এই কথাটা সবার মুখে শুনেছে। শরৎ প্রিয়র দিকে তাকিয়ে আবার বলল, লাইফ আপনাকে আপনার ফার্স্ট বার্থডেতে জীবন চলার শিক্ষাটা দিয়ে দিয়েছিল, আপনি ভুললেন কি করে?
প্রিয় হোঁচট খায় সিঁড়ির সামনে এসে। শরৎ এক হাতে তড়িতে ওর বাঁ হাতটা টেনে ধরে উঁচু গলায় বলে ওঠে, সাবধানে। প্রিয় নিজেকে সামনে নিয়ে শরতের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে শরৎ প্রিয়র বাঁ হাতে অসংখ্য কাটাকাটি দাগ এক ঝলকে দেখতে পায়। কিছু দাগ খুব পুরনো, কিছু দাগ তারও অধিক পুরনো, আড়াআড়িভাবে, লম্বালম্বিভাবে, সবভাবে অসংখ্য দাগ। প্রিয় অপ্রস্তুত হয়ে স্লিপ ঠিক করে সিঁড়ি পেয়ে নিচে নেমে যায়। অসংখ্যাত প্রশ্নের দানা বাঁধতে থাকে শরতের মনে। শান্তিকুঞ্জের সম্মুখের দিকটায় ডেকোরেশনের লোকেদের প্রচণ্ড ভিড়, সেই সাথে বাড়ির কর্তাদের ঘেমে নিয়ে সবকিছুর দেখভাল। অনুজ্জ্বল রোদ, বাতাসটাও তীব্র বলে কিছুটা শান্তি লাগছে। মেহমানদের আসা শুরু হয়েছে তুমুলভাবে। বাড়ির গিন্নিরা তাদের আপ্যায়নে ব্যস্ত, একখণ্ড বসার সুযোগটা নেই কারণ। এরই মধ্যে জয়ের শরীর খারাপ করাই তাকে নিয়ে ব্যস্ত আছেন তার শাশুড়ি আশরিফা। এবাড়ির বউয়েদের মেয়েদের মতোই আদরে রাখা হয়। মনোহরার ভাষ্য মতে সবাই বলে মেয়েদের নিজের কোনো ঘর নেই। প্রথমে বাবার ঘর, তারপর স্বামীর ঘর, শেষে সন্তানের ঘর। প্রথমে বাবার ইচ্ছেকে প্রাধান্য দেওয়া লাগে, এরপর স্বামী, শেষে সন্তান। এভাবে একটা মেয়ের জীবন শেষ হয়। তবে সেই মেয়ের নিজের বলতে রইল কি? সে নিজেকে বুঝবে কখন? নিজের ইচ্ছেকে প্রাধান্য দেবে কখন? আমার বাড়িতে মেয়েদের জন্য আলাদাই নিয়ম থাকবে। এই বাড়িতে ছেলেদের যতটা অধিকার, তার চেয়ে কিঞ্চিত পরিমাণ বেশি আমি আমার মেয়েদের দেব। মেয়েরা তো মায়ের জাত। আমার যেই ছেলের মনে মেয়েদের প্রতি বিন্দুমাত্র অসম্মান জন্মাবে, আমার সেই ছেলেকে আমি তৎক্ষণাৎ ত্যায্য করব। কঠিন শোনাচ্ছে? মেয়েদের সম্মান তার অধিক কঠিন ও দামি কিছু। আমি আপোষে আসব না কখনো। আমি চাই না এক্ষেত্রে আমার মেয়েরাও কখনো আপোষে আসুক। সেই কথা বাড়ির প্রতিটি সদস্য মনে রেখেছে। মনোহরার কথাগুলো মাঝে তিনি একবারও ছেলের পর উচ্চারণ করেনি। তিনি প্রতিবারই বলে গেছেন, আমার মেয়েরা। এখানে গিয়ে আবেগী হয়ে ওঠে বাড়ির সকল মেয়ে বউরা, তাই তারাও তা মেনে চলেন। নিজেদের বউদের ক্ষেত্রেও একই নিয়ম মেনে এসেছেন। আশিফা জয়ের চুলের করে সামান্য পরিমাণ তেল দিয়ে বলেন, মাথা যন্ত্রণা করতেছে আম্মু। জয়ের প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে, তবুও চেপে গেল। সমস্যা নেই আম্মু, একটু ঘুমালেই ভালো লাগবে। তুমি যাও, বাড়িতে অনেক মেহমান আসছে, ওদিকে তোমার প্রয়োজন। আশিফা খাটের উপর উঠে বসে বলেন, কোলে মাথা রাখতো, আয় চুলে বিলি কেটে দিই, ভালো লাগবে। চলো চলো চোখে জয়ের শাশুড়ি কোলে মাথা রেখে বলল, শুধু শুধু আম্মু মার খাবি, চুপ থাক। ওদিকে ভাবিরা আসেন, দেখে নেবেনি। জয় দু হাতে আশিফার কোমর জড়িয়ে ধরে পেটে মুখ খুঁজল। আশিফা হেসে উঠলেন, পাগল মেয়ে। গোধূলির এই মিষ্টি ঝাঁঝালো রোদের শাসানি অমান্য করে বাড়ির পশ্চিমের বাগানের দিকটায় খোলা আকাশের নিচে গোল হয়ে বসে আছে একদল ছেলে মেয়ে। রীতিমা গিয়ে মাঝের বোতলটা ঘুরিয়ে দিল। সবার দৃষ্টি মধ্যমণি এখন এই বোতলটা। প্রচণ্ড তেজে ঘুরতে ঘুরতে অবশেষে তার ঘূর্ণন গতি কমতে লাগলো। সবার গভীর মনোযোগে বোতলের মুখের দিকে চেয়ে আছে। সেটা অবশেষে থামার প্রস্তুতি নিল, আর থেমে গেল। বোতলের মুখের দিকে লক্ষ্য করে সবাই ওপাশে মানুষটার দিকে একত্রে তাকালো। নিশান হে হে করে হেসে উঠল, কলার গুছিয়ে নিয়ে পড়ল, বোতলও মানুষ চেনে, স্পেশাল কে তা জানে। কেউ যেন শুনলই না তা। রিধিমা জিজ্ঞেস করলো, এই নিশ্চয় না, কি নিবি, দুধ নাকি ডেয়ার? নিশান ভাব নিয়ে বলল, অবভিয়াসলি আই এম আ ডেয়ারিং পারসন। ডেয়ার দিল উল্টো দিকে বসে থাকা নিধি। বড় আপুকে কল দে, কল দিয়ে বল তুই রিলেশনে আসো 6 বছর ধরে, আর তোর গার্লফ্রেন্ড এবার ক্লাস 5-এ, 6-এ উঠলে তুই বিয়ে করতে চাস, পারমিশন নে। কেসে উঠল নিশান। একত্রে সবার হাসি তখন আকাশ কাঁপিয়ে তুলল। নিশান অবশ্যই একজন সাহসী ছেলে। সে ফট করে কল লাগালো তার বাবাকে। রিং হতে লাগলো। তৃতীয় রিংয়ে কল রিসিভ হলো। ওপাশ থেকে সানোয়ার সাহেব বললেন, হ্যাঁ বলো। বাবা কি করেন? ফ্রন্ট ইয়ার্ডে আছি। তুমি কিছু বলবা? বলো জলদি, কাজ করছি। বাবা আসলে খুব ইম্পর্ট্যান্ট একটা কথা ছিল। হ্যাঁ শুনছি, বলো। আসলে বাবা, কি? আমি একটা মেয়েকে পছন্দ করি। কি মজা নিচ্ছ নিশান? না বাবা, আই এম সিরিয়াস। তোমার অসবের বয়স হয়নি এখনো, মাথা থেকে ঝেড়ে ফেলো। বাবা বয়স আরো 6 বছর আগেই তো হয়েছে। মানে? সম্পর্কে আছি 6 বছর ধরে।
ওপাশ থেকে কিছুক্ষণ কোনো সারা শব্দ পাওয়া গেল না। নিশান ডাকে, বাবা। 6 বছর আগে তোর বয়স কত ছিল? নিশান হিসেব করে জানাই, বাবা 17। কোন ক্লাসে ছিলি? ম্যাট্রিক পাস। দাড়ি গজিয়েছিল? না। আর তুই সেই বয়সে প্রেম করছস, আবার আমারে বলতেছস জুতা খাস না কতদিন? বাবা অমন করেন কেন? তোরে জুতাবো বেটা, সামনে আসিস খালি। নিশান এবার বোম ফাটালো। বাবা আমি বিয়ে করতে চাই ওকে। ও বলেছে কদিন পর ক্লাস 6-এ উঠবে। এর মধ্যে বিয়ে যদি না করি ও হারপিক খেয়ে সুইসাইড করবে। বাবা আমার নিব্বি মরলে ওর নিব্বাও মরে যাবে। আপনি কি চান আপনার ছোট গ্যাদা এভাবে মরে গিয়ে ইতিহাস গড়ুক? যদি না চান তবে আমাদের প্রথম অপশন, হ্যাঁ আমি বিয়াতে কবুল। এইখানে নির্দ্বিধায় ক্লিক করেন। আব্বা আপনি রাজি? সানোয়ার সাহেব খেকিয়ে উঠলেন। মস্করা হচ্ছে হারামজাদা? হয় একটু রাইগেন না বাবা, লাভ ইউ। নিশান কল কেটে দিল। আটকে রাখা হাসিতে চারপাশ মুখরিত হয়ে উঠল। বোতল আবারও ঘোরানো হলো। এবার গিয়ে থামলো নিহিনের দিকে। নিহিন ট্রুথ নিল। রূপা বলল, বাচ্চা কাচ্চা মানুষ, তোকে আর কি জিজ্ঞেস করি? প্রিয় সূর্যকে নিহিনের লাজুক মুখ পানে তাকিয়ে থেকে বলে, শেষ মিথ্যে কখন বলেছো আর কি বলেছো? নিহিন এদিক ওদিক তাকালো। মিনমিনের স্বরে বলল, আমি মিথ্যা বলি না। আর তারপরে বলে উঠল, এটাই শেষ মিথ্যা। আর এখন তোমাকে বললাম। রিধিমা শুধায়, এর আগে একবারই প্রশ্ন করা যায় রিধিমাদি? হাসলো নিহিন। রিধিমা আফসোসের ভঙ্গিমায় মাথা নাড়ে। প্রিয় সেভাবেই তাকিয়ে থাকে। নিহিন সেই মিথ্যার প্রকাশ ঘটাতে চায়নি বলেই এমন কাজ করলো। ব্যাপারটা হতে সে অবগত। আবার বোতল ঘোরানো হলো। এবার বোতলটি শরতের দিকে এসে থামলো। রিধিমা বলল, দাদা ভাই কি নেবে বলো? শরৎ বলল, ট্রুথ। হই হই শুরু হলো। কে জিজ্ঞেস করবে তা নিয়ে। সবাই আপন মনে বিভিন্ন প্রশ্ন নির্ধারিত করে ফেলেছে ইতিমধ্যে। সবাইকে ছাপিয়ে প্রশ্নটা প্রিয় করেই ফেলল। গার্লফ্রেন্ড আছে? হুট করে সব স্তব্ধ হয়ে গেল। কেউ কোনো রাগ করছে না। গাছ থেকে শুকনো পাতা ঝরে পড়ে। মাটির উপর পড়ে থাকা পাতাদের সাথে লেগেও শব্দ করছে। সেই শব্দও যেন স্পষ্ট শোনা যাচ্ছে। গোলকের অভ্যন্তরে বসে থাকা সবার দৃষ্টি শরতে নিবদ্ধ। তারা জানে সৎ নেতিবাচক জবাবই দেবে, তবু ধৈর্য কুলোচ্ছে না। অপেক্ষারাও জ্বালাচ্ছে। শরৎ সেসব দেখে হাসে। দুদিকে মাথা নেড়ে বলে, আছে। বিস্ফোরণ হলো বোধহয়। কেউ বিশ্বাস করতে পারছে না শরতের গার্লফ্রেন্ড আছে। এই বয়সে থাকাটা স্বাভাবিকই বটে, তবুও কেন যেন কেউ মেনে নিতে পারছে না। কেউ কখনোই শরৎকে ফোনে কারোর সাথে ঢের সময় অবধি কথা বলতে দেখেনি। কোনো মেয়ের বিষয়ে কারণে শরৎকে জড়াতে দেখেনি। ওরা অনেক খোঁজ নিয়েছে শরতের ব্যাপারে, তবুও কোনো সন্দেহজনক কিছু পায়নি। এখন কিভাবে কি? এর মধ্যে শরৎ এগিয়ে এসে বোতল ঘোরালো। বোতলটা পোহরের দিকে মুখ করে থামলে সবাই সেদিকে খেয়াল দেয়। অথচ মন পড়ে আছে শরতের খানিক্ষণ আগের কনফেশনেই। পোহর ডেয়া নিল। ওকে বলা হলো গান গাইতে। নিন শরতের রুম থেকে ওর গিটারটা এনে দিল। পোহর সুর তুলো, আমি যে মাতাল হাওয়ারি মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। আমি যে মাতাল হাওয়ার মতো হয়ে যেতে যেতে পায়ে পায়ে গেছি জড়িয়ে। কি করি ভেবি যে মরে বলবো কি লোকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। কি নামে ডেকে বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে। নিহিনের মনের মাঝে ভালো লাগার ফুলের কুড়ি জন্মালো। তার কিশোর হৃদয়ে কিছু একটা হলো। অদ্ভুত কিছু একটা হলো। সর্বনাশা দৃষ্টিতে সে তাকিয়ে রইল ওদিকটায়। বোতল ঘোরানো হলো আবার। রিধিমার দিকে খুলো। ও ডেয়া নিল। ওকে আড়া বলো, দিভাই তুমি জিজুকে কল দাও। কল দিয়ে বলো তুমি পালিয়ে বিয়ে করতে চাও। বিয়ের আগের দিন রাতে হলুদ শেষে সবাই যখন ঘুমোতে যাবে সেই ফাঁকে দুজন পালাবে। রিধিমা বলো, পাগল ও যা সিরিয়াস, ফোনে বকে চোখে শেষ করে দেবে। তবুও শেষমেশ রিধিমা তাসিনকে কল দিল। তাসিন কাজিনদের মাঝে বসে তাদের বিভিন্ন প্ল্যানিং শুনছিল। হঠাৎ কল আসে। সে সম্মুখে উপস্থিত সবাইকে বলল, 1 সেকেন্ড। এই ফাঁকে তার ছোট ভাই কলার আইডি দেখে নিল। তাসিন আস্তে ধীরে ওখানে বারান্দার দিকে কেটে পড়ল। এর মাঝে সকলের পিঞ্চ করে হাসি তামাশা শুনতে ভুলল না। মুচকি হাসল সে। বারান্দায় ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে কানে ফোন ঠেকালো। ঠোঁটে কোণে হাসি রেখে বলল, মিসড মি ম্যাডাম।
রিধিমা অপ্রস্তুত হলো। শুভ্র গালে ধরে দিল লালচে আভা। ফোনটা স্পিকারে ছিল। এদিকে সবাই ঠোঁট চেপে হেসে যাচ্ছে। রিধিমা নিজেকে স্বাভাবিক করতে চাইল। বয়ে গেছে আপনাকে মিস করতে। ওপাশে ভদ্রলোক আরও হাসলো। তাই না? হ্যাঁ তাই। তো ভীষণ ভুল করলে। তোমার উচিত ছিল আমাকে মিসড করা। প্রতিটি আলাদা আলাদা মুহূর্তে তোমার উচিত আমাকে ভিন্নভাবে অনুভব করা। তুমি করলে না কেন? তবে কি আমার ভালোবাসা তোমাকে টানছে না? টু ব্যাড। রিধিমা মরে যাবে এবার। কি শুরু করলো লোকটা? এদিকে বলতে পারছে না, পাশে ভাই বোনেরা বসে আছে। ইস, রিধিমা প্রসঙ্গ এড়িয়ে গেল। আমার একটা শখ আছে। আপনার সব শখ পূরণের দায়িত্ব আমার তো। বলুন শুনি। বলছিলাম। বলেছিলেন। চলুন পালিয়ে যাই। কি? ওকে। বিস্মিত কণ্ঠের ইতিবাচকতার সাথে তাসিনের আওয়াজে সামান্য হাসিটাও মিশ্রিত। রাগের বদলে লোকটা হাসছে বুঝে এলো না রিধিমার। তাসিন তখন বলল, পালিয়ে বিয়ে করার ইচ্ছেটা মাসখানেক আগে অবধি আমারও ছিল। সেই টিনেজ থেকে বিভিন্ন প্ল্যান করে এসেছি। আপনার সাথে প্রেম করার পর মনে হলো ফাইনালি আমার প্ল্যান সাকসেসফুল হবে। ইনফ্যাক্ট আপনার বাড়িতে যেদিন প্রপোজাল পাঠালাম সেদিনও আমার রুমে বসে বসে প্ল্যান করেছি পরদিন কিভাবে পালানো যায়। আপনি না আসতে চাইলে কি করব? কিছু গুন্ডা ভাড়া করব, এরপর কিডন্যাপ করব, তারপর বিয়ে, বাসর, বছরের মধ্যেই একটা বাচ্চা, দ্বিতীয় বছরে দ্বিতীয় বাচ্চা, তৃতীয় বছরে 3 নম্বর বাচ্চা। এইভাবে চলতে চলতে পার্সোনাল ক্রিকেট টিম নিয়ে আপনার বাপের বাড়িতে গিয়ে তাদের মানাবো। আমার এত প্ল্যান সব আপনার বাড়ির লোকেদের অসামান্য আন্তরিকতার জন্য ক্যান্সেল হলো। 2 দিন সিগারেটও খেতে পারিনি দুঃখে, জানেন। চলেন পালাই। এ পাশে সবার হাসি থেমেছে। তবদা খেয়ে বসে আছে এক একজন। তাদের ভোলা ভালা দুলাভাই তলে তলে এই রকমের শয়তান বেরোলো। সবাই পারে না কেঁদে দেয়। রিধিমা তড়িতে কল কেটে দিয়ে সবার দিকে তাকায়। সবাই কিং কর্তব্য বিমূঢ় চকচকা মুখগুলো দেখে রিধিমা হে হে করে হেসে বলে, বিজি মেবি কাজিনরা মিলে অর্গাস এক্সচেঞ্জ করে শরবতের বদলে স্বর্গীয় কিছু দিয়ে গেছে। আর না হলে এত মানুষের গ্যাঞ্জামে জামাই আমার পাগলায়ে গেছে। সব স্বাভাবিক হলো আস্তে ধীরে। এরপর আবার বোতল ঘোরানো হলো। এবার থামলো পিওর দিকে। পিওর নরম গলায় বলল, ডিয়ার। সবাইকে চুপ করিয়ে দিয়ে পিওর ডেয়ার দিল শরৎ। ইস, পিওর মুখটা দেখার মতো হয়ে গেল। তুমি ফোন অ্যাডিক্টেড। আগামী 24 ঘন্টা তাই নিজের ফোন থেকে দূরে থাকবে। তোমার ডেয়ার এটাই। তোমার ফোনটা আমার কাছে 24 ঘন্টা জিম্মি থাকবে। সবে একত্র হৌ বলে চিলে উঠল। পিওর রাগ লাগলো। ফোন হচ্ছে ব্যক্তিগত জিনিস, ফোন নিয়ে কেন কথা উঠবে? এ নিয়ে কিছু বলতে চেয়েও পিওর থেমে গেল। চোখ মুখ কুচকে হাতের ফোনটা উল্টো দিকে প্রায় খানিকটা ছুঁড়ে মারল। হেসে উঠল শরতের গাঢ় বাদামি দৃষ্টি। সেই হাসি পিওর রাগ আরও বাড়িয়ে তুলল। তড়িতে সেখান থেকে উঠে গটগট করে চলে যেতে লাগলো। সবাই হাসি তামাশা শেষে আবারও বোতল ঘোরানো শুরু হলো। এবার এলো আরহার দিকে। আরহাকে ট্রুথ দেওয়া হলো নিজের একটা সিক্রেট রিলিভ করতে। ও ইতস্তত করে বলল, কার রান্নাঘর থেকে উধাও হওয়া নাড়ুর বয়াম দুটো আমাদের রুমে। আমি নিহির আর রূপা শেষ করেছি। আশরিফা জয়কে ঘুম পাড়িয়ে ওদের জন্য শরবত নিয়ে এসেছিল। মেয়ের মুখ থেকে নাড়ু চুরির ঘটনা শুনে বিচলিত হয়ে বলে উঠল, তো আসল চোর আপনারা। আরহা ভরকে গিয়ে পিছে ঘোরে। মাকে দেখে ও মাগো বলে দৌড় দেয়। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। আকাশে হানা দিচ্ছে বিষণ্ণ মেঘেরা। চাঁদ ঢেকে যাচ্ছে মেঘের চাদরে। সব যখন আধারে তলিয়ে ধানমন্ডির একটি অ্যাপার্টমেন্টের 8th ফ্লোরের বেডরুমের লাইটগুলো তখন জ্বলজ্বল করছে। ওয়াশরুমে পানির শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরে। একটা মেয়ে কিছুক্ষণ আগে এখানে এসেছে। পরনে ওয়েস্টার্ন ড্রেসটা চকচক করছে। আধুনিকতার সাথে গায়ের প্রতিটি ভাঁজে ভাঁজে প্রদর্শিত হচ্ছে কামুকতা। মেয়েটি পায়ের উপর পা তুলে কাউচে গা এলিয়ে বসে আছে। হাতে রেড ওয়াইনের গ্লাস। চেহারায় আকর্ষণ। যে কোনো পুরুষের মাথা খারাপ হয়ে যেতে বাধ্য। মেয়েটির নাম কুহুক। ওয়াশরুমের দরজাটা ফট করেই খুলে গেল। সেকেন্ডের ব্যবধানে ধীর পায়ে বের হলো সুঠামদের আকর্ষণীয় পুরুষটি। পরনে কেবল টাওয়াল, গায়ে বিন্দু বিন্দু জল। কুক বাঁকা নজরে একবার তীব্র পছন্দের পোস্টটিকে দেখে সামান্য হাসল। আবারও দৃষ্টি ঘুরিয়ে নিল।
শ্রেয়ান ওকে দেখেও না দেখার ভান করে চুল ঝাড়তে ঝাড়তে ড্রেসিং মিররের সামনে দাঁড়ালো। মিররে মেয়েটাকে দেখা যাচ্ছে, একবারও তাকাচ্ছে না ওর দিকে। শ্রেয়ান কপাল কোঁচকাল, দৃষ্টি প্রতিবিম্বে স্থির রেখে শুধালো, দেখার জিনিস না দেখলে পাপ হবে। এদিকে তাকাও। কুক তাকায়, চোখে লাজের ন্যূনতম আভা নেই। শ্রেয়ান আজ অব্দি যত মেয়ের সাথে ডেট করেছে সবাই যতই বোল্ড হোক না কেন, কিছু না কিছু সময়ে অল্পক্ষণের জন্য হলো লজ্জায় বোধ হয়েছে। কিন্তু এই মেয়েটা কেমন অদ্ভুত। সম্মোহনী কুহুকিনি। কুহুকের দৃষ্টি তার হাতের গ্লাসে, সেন্টার টেবিলের ওপর বোতল আর গ্লাস রাখা। সে নিজের গ্লাসে ওয়াইন ঢালতে ঢালতে বলল, ফর ড্রিঙ্ক বেবি। শ্রেয়ান ততক্ষণে ওর দিকে এগিয়ে এসেছে, এক পা দুপা করে একদম কাছে। বিপরীতে রাখা সোফাটিতে বসে পড়েছে। কুক ভুর উঁচিয়ে শুধায়, শ্রেয়ানের দিকে ঝুঁকে পড়ে। কুকের ভেজা ঠোঁটে আঙ্গুল স্লাইড করে বলে, থামে সে। তার কথা, তার চোখ এই লাল রঙা ঠোঁটের উপর স্থির হয়। বুড়ো আঙ্গুল দিয়ে লিপস্টিকটা ছড়িয়ে দিয়ে নিজের অসমাপ্ত কথাটি সম্পূর্ণ করল। মেয়েটি সেভাবেই হাসে, গ্লাসটা টেবিলের উপর রেখে উঠে দাঁড়ায়। শ্রেয়ান হাত বাড়িয়ে তার কোমর চেপে নিজের সাথে লাগোয়া করে। কুক এক হাতে শ্রেয়ানের চুলগুলো মুঠো করে মাথাটা উঁচু করে ধরে, অন্য হাতটি শ্রেয়ানের গলায় স্লাইড করছে। একে অপরের উত্তপ্ত নিঃশ্বাস দুজনেই অনুভব করছে। কুক ওর ঠোঁটের খুব কাছে, অথচ চুমো খাচ্ছে না, ছুটছে না। নিঃশ্বাসের ঘনত্ব বাড়ছে ক্রমে, টান লাগছে চুলে, শক্ত হচ্ছে কুহুকের হাত। আজ অব্দি তার কোনো গার্লফ্রেন্ডের সাহস হয়নি তাকে ছুঁয়ে দেখার, তার উপর অধিকার ফলানো। সে যা চাইতো তাই হতো, কিন্তু কুহুকের বেলায় তার সবকিছু এপিট ওপিট হয়ে গেছে। মেয়েটা রীতিমতো তাকে নিয়ে খেলতে পছন্দ করে, এই যে এখন জ্বালাচ্ছে। উফ! শ্রেয়ান কোমরের চাপ প্রয়োগ করলো, মুখ উঁচিয়ে ছুতে গেলে মেয়েটা আরো দূরে সরে যাচ্ছে। ঠোঁটের কোণাটা কিঞ্চিত বাঁকা হয়েছে কুহুকের। হাসলো কি? শ্রেয়ানের রাগ লাগে, খামচে ধরে কোমর। শব্দ উচ্চারণ করে কুক হেসে বলে, মাই বয়। শ্রেয়ান উত্তেজিত হয়ে ওঠে, ওকে নিজের উড়ুতে বসিয়ে ফেলে ওর ঠোঁটে চিবুকে গলায় বুকে চোখ বোলাতে থাকে। লোনেকের ক্রুপ টপে তার ক্লিভেজ দৃশ্যমান। শ্রেয়ান বলে, তুমি খুব সুন্দর প্রেয়সী। খুব কামড়ে হলো শ্রেয়ানের ঠোঁট। শ্রেয়ান পাগলের মতো কুহুকের স্পর্শকাতর জায়গা সমূলে হাত বোলাতে লাগে। পনের ক্রুপটির স্লিপ কাত গলিয়ে নামিয়ে ফেল। ঠোঁট ছুঁয়ে যায় কুহুকের গলা থেকে বুকের বিভাজিকায়। কুক হুট করে নিজেকে শ্রেয়ানের থেকে ছাড়িয়ে নিল, হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছে নিয়ে হাসলো। শ্রেয়ান এগোতে গেলে কুক হাতের তালু সামনে তুলে তাকে সেখানে থামিয়ে দিল। আবেদনময়ী গলায় বলে উঠল, আমি ভিড় পছন্দ করি না বেবি। সহসা শ্রেয়ান থমকে গেল। সেও প্রিয়কে এই কথাটাই বলেছিল। শিট ম্যান, এই মেয়েকে ছাড়া দুদণ্ড স্বস্তিতে কেন থাকতে পারে না। আর পালো না কুহুকের সামনে থাকতে। উঠে চলে গেল অন্য রুমে। কুক কাপড় ঠিক করে কাউচে গা এলিয়ে গ্লাসটা হাতে তুলে নিল। সেই সাথে তার ওষ্ঠ বাঁকানো অসম্ভব সুন্দর হাসিটা ছড়িয়ে পড়ল ঠোঁট গাল হয়ে চোখে। আজ ভোর নেই, চোখে ঘুমও নেই। রাত নামতেই প্রিয় বিলপারে চলে আসে। শুল্ক পাতাগুলোর মাঝে সোজা শুয়ে পড়ে, চাঁদ দেখে, তারপর চোখ বন্ধ করে নেয়। সে টের পায় কামিনী ফুলের মিষ্টি সৌরভ, মুচকি হাসি ওষ্ঠে লেপটে যায়। টের পায় ঠিক পাশেই কাল্পনিক প্রিয় পুরুষের অস্তিত্ব। প্রিয় শুধায়, কেমন আছো প্রাণ? কল্পনায় প্রিয় তার কল্পপুরুষকে প্রাণ সম্বোধন করে। এই লোকটার চেহারার আকৃতি প্রিয় বোঝে না, তার কণ্ঠস্বরও চেনে না, কেমন ধাঁচের তাও বুঝতে পারে না। মাঝে মাঝে মনে হয় খুব চেনা এই লোকটা, অথচ প্রিয় চিনতেই পারছে না। প্রাণ তাকে বলে, ভালো আছি, তুমি ভালো আছো ফুল? তুমি পাশে থাকলে খুব ভালো থাকি। আমি তো সব সময় আছি। তুমি সব সময় দেখা দাও না কেন? তুমি ভাবলেই আমার উপস্থিতি টের পাবে, যতটা ভাববে ততটাই, অথচ তুমি আমায় ভাবো না। প্রিয় আটকে ওঠে, কি বলো? তোমায় ভাবি না? কম। প্রিয় অত্যন্ত দুঃখিত হয়ে বলে, এটা বলতে পারলে? পারলাম। তুমি পাষণ্ড হয়ে যাচ্ছ প্রাণ। না ফুল, তুমি আমাকে নিজেই তা বানাচ্ছ। আমার হাতে আমার কিছুই নেই, তুমি যেমনি ভাবে আমায় চাইবে তেমনি ভাবেই পাবে। ভালোবাসি বলো। আমি তো তোমায় ভালোবাসি না ফুল, মিথ্যে বলবো? হ্যাঁ, মিথ্যে বলো। কামিনী ফুলকে ভালোবাসি। প্রিয় খিলখিল করে হেসে ওঠে, প্রাণ ভালোবাসি। প্রাণ মুচকি হাসে। প্রিয় বলতে লাগে, জানো, তুমি থাকলে বড় শান্তি লাগে। কেন লাগে বলো তো?
কারণ তুমি মনে করো আমি থাকলে শান্তি পাও, তাই। হ্যাঁ, একমাত্র তোমার কাছে এসেই আমি নিজের মর্জির মালিক হই, যা চাই সব পাই, সব। প্রিয় দীর্ঘশ্বাস ফেলে শুধায়। প্রাণ, যা চাই তা পাই না, যা পাই তা কখনো চাইও না। কেন? এটাই নিয়ম ফুল। আমরা যাকে মনে প্রাণে চাই তাকেই মনের মতো পাই না। কি সুন্দর নিয়ম তোমার পৃথিবীর। পৃথিবীটা যদি আমার মতো তবে অন্যরকম হতো। খুব সুন্দর হতো। রাত তখন 1:30টার কাছাকাছি। শরৎ বিছানায় বসে বসে বই পড়ছিল। এমন সময় ফোন বেজে ওঠে। এই রিংটন তার ফোনে নয়, ফোনটা পিওর। তাও বুঝতে সময় লাগলো না। সাইড বক্স থেকে ফোন বের করলো। একটা প্রাইভেট নাম্বার থেকে কল এসেছে। রিসিভ করাটা কি উচিত হবে? যদি এটা পিওর বয়ফ্রেন্ড হয়ে থাকে, থাক, রিসিভ না করাটাই ভালো। শরৎ ফোন সাইলেন্ট করে পাশে রেখে দিল, অথচ বারবার বেজে যাচ্ছে। ডিসপ্লে লাইট যতবার অন হচ্ছে ততবার শরতের চোখ সেদিকে যাচ্ছে। শেষমেশ আর পালো না নিজেকে আটকাতে, কল রিসিভ করে নিল। আই মিস ইউ ব্রেডলি। এমন করছো কেন? আর কতবার সরি বলবো বলো তো? কানে ধরবো? লেটস মেক কিউটিফাই, সব রাগ ভুলিয়ে দিব। তো তুই সেই বাস্টার্ড? মানে? থতমত খেয়ে গেল স্ট্যান। ফোন সম্মুখে তুলে ডায়ালকৃত নাম্বারটিতে আবারও একবার চোখ বুলিয়ে নিল। না, পিওর নাম্বারই এটা। তবে পোষালি কণ্ঠ প্রহরের? না, তার জানা মতে প্রহর বড় লাজুক স্বভাবের। এই লোকটা কে? আর তাকে গালি বা দিচ্ছে কেন? আকাশে শুল্কা ষষ্ঠীর চাঁদ মেঘের আড়ালে গা ঢেকেছে। মেঘেরা বৃষ্টির আগমনের গান গাইছে। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। তীব্র হাই কাঠের জানালগুলো বাড়ি খাচ্ছে, শব্দ করছে সজোরে। সাফেদ রঙা পদ্মাগুলো উড়ে বেড়াচ্ছে। সপাট করে জানালা পাল্লা আটকে ফেলে পড়ল। কল করেছিস কেন? Who the hell are you asking me this question? স্যানের কণ্ঠে রাগের আভাস। তার প্রিয় স্ত্রীর ফোন অন্য ছেলের কাছে কি করে? প্রিয় কি তবে নতুন সম্পর্কে জড়িয়েছে নাকি? না, এটা কিভাবে হয়? অসম্ভব। স্যান মানতে পারছে না, মানতে চাইছেও না। শরৎ বাঁকা হাসে। যাকে কল করেছিস তার ফিউচার আমি। তৎক্ষণাৎ ওপাশ থেকে কাজ ভাঙ্গা শব্দ পায় শরৎ। সেই সাথে কলটাও কেটে যায়। সবে তো শুরু। সে হাসে। শ্রেয়ান ফোনটা ছুঁড়ে মেরেছে ড্রেসিং মিরর বরাবর। সম্পূর্ণ গ্লাস ভেঙে ফ্লোরে ছিটিয়ে আছে। শ্রেয়ান সেই ভাঙ্গা আয়নায় নিজেকে দেখে বিড়বিড় করে। পাখা গজিয়েছে? পাখা, তুই শেষ। প্রেয়সী, তুই শেষ। মাথায় তুলে রেখেছিলাম, তোর সহ্য হয়নি। বৃষ্টি পড়তে শুরু করে। মুখের উপর এক ফোঁটা জল পড়তে প্রিয় মুচকি হাসে। আড়মোড়া ভেঙে উঠে বসে। বৃষ্টির তেজ বাড়তে থাকে। ঝুম বৃষ্টিতে মুখরিত হয়ে যায় আশপাশ। প্রিয় হাসে। পরক্ষণে মনটা হু হু করে ওঠে। বৃষ্টির সময় নাকি শব্দ কবুল হয়। প্রিয় হাত বাড়ে, চোখ বন্ধ করে বিড়বিড় করে। আমি নিজেকে ভালোবাসতে চাই, আমি স্বার্থপর হতে চাই। অনেকটা সময় পর প্রিয় ফিরে আসে নিচের রুমে। চেঞ্জ করে ওষুধ গিলে বৃষ্টি দেখতে থাকে। পরের দিন সে নিজেই ফোনটা পেয়ে যায়। সে খেয়াল করে শরৎ তার থেকে দূরত্ব বাড়িয়ে চলছে, কথা বলছে না অপ্রয়োজনীয় একটাও। সে নিজেও আর এগুলো না। শুধু শুধু এভাবে ঝগড়ায় তেমন কিছুই হচ্ছে না। ঝগড়া দুটো ক্ষেত্রেই কেবলই হয় অতি ঘৃণায়, সীমাহীন ভালোবাসায়। প্রিয় মনে শরতের জন্য ঘৃণা কিংবা ভালোবাসা কোনোটাই নেই। কাজে ঝগড়াটাও প্রশ্নই আসে না। এগুলো আরও কয়টা দিন। উৎসবে আমেজে বাড়ির প্রতিটি কোণা তখন ভীষণ ব্যস্ত। প্রিয় এখন প্রতি রাতেই বিলের ধারে কাটাতে পছন্দ করে। পরেরও একই রকম চলছে। রাত 12টার দিকে জানালার ধারে দাঁড়িয়ে আছে প্রহর। হাতে ফোন, কলে আছে আয়াত। সে ননস্টপ বকবক করেই যাচ্ছে। প্রহর শুনছে। শ্রদ্ধা হিসেবে সে অসম্ভব সুন্দর কিছু। আয়াত বলল, কি রে, আছিস নাকি ঘুম? আছি। ব্রো, ভাল লাগছে না, চল একটা টেম্পারারি বিয়ে করে ফেলি। বর তুই, কোণে আমি। 7 দিনের ফাংশন হবে। বউ ভাতের পর আবার তুই আর আমি দুজনেই সিঙ্গেল। বিয়েটা হওয়ার প্যারা নিতে পারবো না। কিছু ফটোশুট, শাড়ি, লেহেঙ্গা, অর্নামেন্টস আর পুরো ফ্যামিলির ইম্পর্টেন্স পাওয়ার একমাত্র উপায় এখন বিয়ে। ব্রো, আই বিয়ে করি। আই প্রমিস। আমি শুধু কাচ্চিটাই টেস্ট করব, তোকে না। ভয় পাস না ওসবে, আমার কন্ট্রোল চরম। তুই জাস্ট বিয়েটা করে নে। প্রহর ঠোঁট চেপে হাসে। স্বাভাবিকভাবে শুধায়, তারপর চিল হবে মাম্মা। বহুত গিফট পাবো দুজন। ক্যাশ যা আসবে তাতে 1 মাসের মাল হয়ে যাবে। রাতে খুব গিলবো, সকালে টাল হয়ে দুজন পড়ে থাকবো। উফ, জোস।
কি উহু? আমি ওসব টেস্ট করব না। ওহো, তুই তো ননভেজ। আচ্ছা, তোর জন্য ফিডার রাখবো, টেনশন নট ব্রো। তোর সুবিধে অসুবিধের একটা দায়িত্ব নিয়ে রেখেছি না, मैं हूं ना। মেহেরিন আয়াত সাউদা ইজ অলওয়েজ হিয়ার ফর ইউ বেবি। প্রহর হাসে, তার এখন দুষ্টু কথা বলতে ইচ্ছে করছে। সে যদি এখন বলে ওঠে আই ওয়ানা টেস্ট ইউ, তবে আয়াতের রিয়াকশন কি হবে খুব জানতে ইচ্ছে করছে প্রহরের, কিন্তু তা জিজ্ঞেস করলো না। আর আয়াত বলতে লাগলো, শোন না বেবি, বল। ফিরবি কবে? তোকে ছাড়া ভালো লাগে না আমার, অনেক দিন দেখি না। পরশু বিয়ে, এরপর ফিরব। প্রিয়তমাকে শান্ত করার জন্য যতটা কোমল আওয়াজ হতে হয় তার থেকেও নমনীয়তা এসরে খানিকটা বেশি ছিল। আয়াত প্রসন্ন হাসে, পাশ থেকে কুশনটা বিছানায় ফেলে রেখে উবু হয়ে শুয়ে পড়ে। জর্ণ আওয়াজে বলে, তুই কিছুই করছিস না, অথচ আমি পাগল হচ্ছি। প্রতি মুহূর্তে, প্রতিবার, বারবার আমি তোর জন্য পাগল হচ্ছি। আমার পাগলামি করতে মারাত্মক ইচ্ছে করে। আমার আকাঙ্ক্ষারাও দিন দিন আকাশ ছুটছে প্রহর। তোর নিরাবিকতা আমার ছটফটানোর একমাত্র কারণ। তোর খামোশি আমার চাঞ্চল্যকে ফুটিয়ে তোলে। আগুন আর জল, আমি আগুনের মতো উদ্দীপ্ত, তুই জলের মতোই সুধীর। আমাকে তুই ছাড়া কেউ সামলাতে পারবে না প্রহর। প্রহর চুপ থাকে, সে ব্যাপারটা হাড়ে হাড়ে টের পায়। দুটো বিপরীত স্বভাবের মানুষ যদি কখনো পাশাপাশি থাকে তারা প্রেমে পড়তে বাধ্য। আয়াত শুধায়, প্রহর, একটা সত্য বলি? বল। বেঁচে থাকার প্রার্থনাতে আমার আজ জন্ম তোকেই চাই। ওরা বলে না, ফ্রেন্ডশিপ ইজ দ্য ফার্স্ট স্টেপ অফ লাভ, মানিস তা? মানি? আরেকটা সত্য বলি? বল। ভালোবাসি। প্রহরের শ্বাস আটকে গেল। সে ক্ষণে ক্ষণে বছর কতগুলোর আগে থেকে এই সত্য সে জানে, কিন্তু মুখোমুখি হতে হলো এই প্রথম। নিজেকে সামলে নিল পর মুহূর্তেই, নরম গলায় ডাকে, সাউদা। কল কেটে দেয় আয়াত। তৎক্ষণাৎ চোখ বন্ধ করে বালিশে মুখ গুজিয়ে মুচকি হাসতে লাগে, বিড়বিড় করতে লাগে, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কফির কাপটা নিয়ে প্রিয় করিডোরে এসে রেলিংয়ে ঝুঁকে দাঁড়িয়ে পড়লো। কফি খেতে খেতে আকাশ দেখছে। প্রিয় মনে পড়ছে এরকমই হাজারো রাত বারান্দায় দাঁড়িয়ে কফি খেতে খেতে শ্রেয়ানের সাথে ফোন আলাপে মত্ত হতো। শ্রেয়ানের কি মিষ্টি মিষ্টি কথা, তার প্রতিটা সম্বোধন প্রিয়র লোমকূপ অবধি কাঁপিয়ে তুলত। এত মিষ্টি অনুভূতি ছিল সেসব, এখন তা কল্পনা মাত্র। প্রিয় মুচকি এসে কাপে চুমুক দেয়। রুম থেকে বেরিয়েছিল শরত। প্রিয়কে এখানে দাঁড়িয়ে থাকতে দেখে সে চলে যেতে নেয়। প্রিয় দেখে ফেলে, শব্দ তুলে ডেকে ওঠে, নীরজ ডাকবো নাকি শরৎ? শরৎ ওখানেই দাঁড়িয়ে পড়ে। প্রিয়র দিকে তাকিয়ে বলল, দুটোই আমার নাম, তবে ডাকার প্রয়োজনীয়তা দেখছি না। প্রিয় হাসে, নীরজ ভাই, আমাকে এড়িয়ে কেন চলছেন? এড়িয়ে চলছি? আচ্ছা বেশ। কি বেশ? এড়িয়ে চলছি। প্রিয় কফির কাপটা রেলিং এর উপর রেখে এগিয়ে গেল শরতের দিকে। মেয়েদের সাথে এরকম করতে নেই। কি রকম? যেরকমটা আপনি করছেন। কি করছি? পাত্তা দিচ্ছেন না। পাত্তা চাইছো প্রিয়? প্রিয় নেতিবাচকতা প্রকাশ করে, না, তবে প্রতিটা মেয়েই চায় তার বিপরীতে ছেলেটা তার আগে পিছে ঘুরুক, সবসময় তার সাথে লেগে থাকুক, সবসময় ফ্লার্ট করুক, পটানোর চেষ্টা করুক। শরৎ হেসে ওঠে। তার সামান্য ওষ্ঠ বাঁকানো হাসিটা প্রিয়র কাজ জ্বালিয়ে দেয়। লম্বা শ্বাস ফেলে বলে, আমার ওসব চাওয়া নেই, তবু আপনার অ্যাভয়েড করে বেড়ানোটা চোখে লাগছে। শরৎ এগুলো খানিকটা, চোখে চোখ রাখলো প্রগাঢ় দৃষ্টিতে। জল জলে চোখে তাকিয়ে দৃঢ় আওয়াজে শুধালো, কি চাইছো প্রিয়? প্রিয় খানিকটা ভরকায়। সে কি চাইছে তা নিজেও জানে না। ইতস্তত করতে করতে এদিক ওদিক তাকায়। শরৎ হাসে, আমাদের দূরত্ব বাড়ানো উচিত। আই থিঙ্ক উই আর কমপ্লিটলি ডিফারেন্ট, বুঝতে পারছো? প্রিয়র গায়ে কথাটা সূচের মতো বিঁধে যায়। আশ্চর্য তো, সে কি প্রেম করতে চাইছে নাকি? প্রপোজ করেছে? কই, কখন, কিভাবে? না তো, তবে এভাবে বলছে কেন লোকটা? প্রিয়র মনের কথা যেন শরৎ শুনতে পেল। প্রলম্বিত শ্বাস টেনে বলল, চাইছো না চাইতে দেরিও নাই। পৃথিবীটা বড় অদ্ভুত প্রিয়, যা কখনো ভাবতেও পারবে না, তাই একসময় চেয়ে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠবে। সম্ভব নয়। তোমার চোখ অন্য কিছু বলছে প্রিয়। প্রিয় তরিতে দৃষ্টি সরিয়ে নিয়ে বলে, প্রেমে ব্যর্থ রমণী দ্বিতীয়বার প্রেমে পড়ার সাহস পায় না। অথচ বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম ভুল বয়সে অথবা ভুল সময় কিংবা ভুল মানুষের সাথে হয়ে থাকে। এর মানে কি এই তারা দ্বিতীয়বার প্রেমে পড়ে না? প্রিয়, আমার দিকে তাকাও।
প্রিয় তাকাতে চায় না, বিক্ষিপ্ত নজর এদিক ওদিক ঘুরে কিভাবে যেন তার উপরই এসে পড়ে। চোখে চোখ পড়তেই শরৎ বলে, আমার কেন যেন মনে হচ্ছে খুব জলদি আনএক্সপেক্টেড কিছু ঘটবে। প্রিয় আটকে ওঠে। না না হোক। তবে দূরে থাকো। কেউ আমাকে অ্যাভয়েড করে চললে তা প্রচন্ড মানসিক অশান্তি দেয়। এখানে কি করতে পারি আমি? শরৎ দীর্ঘশ্বাস ফেলে। তবে ইন ফিউচার আমাকে দোষ দিতে পারবে না। নিজের উপর বিশ্বাস আছে। তোমার বিশ্বাস ভেঙে যাবে প্রিয়। শরতের চোখের দৃষ্টি প্রচন্ড নরম গলার স্বর তার অধিক। প্রিয় অধীর হয়ে বলে, দেখা যাক। শরৎ হাসে। সাবধান করেছিলাম, শুনলে না। সর্বনাশের দায়ভার তবে তোমাকেই নিতে হবে।